হ্যালো এভরিওয়ান, আজকের এই ক্লাসটা আমাদের আর্ট অ্যান্ড কালচার পোর্শনের পার্ট। এখানে আমরা ক্লাসিক্যাল মিউজিক অফ ইন্ডিয়া নিয়ে পড়ব, ঠিক আছে? তো দেখো, এই ক্লাসটায় অনেক থিওরি আছে। থিওরিগুলো আমি তোমাদের সব বলে দেবো, আর আমি দাগ দিয়ে দেবো যে কোন কোন জিনিসগুলো তোমরা মুখস্থ রাখবে। তোমরা কিন্তু যখন পড়বে, এই ক্লাসটা পুরোটা দেখার পর যখন নিজেরা এক্সামের জন্য পড়বে, তখন ওই জিনিসগুলোই তোমরা মনে রাখবে, ঠিক আছে? তো ইন্টারেস্টিং আমি চেষ্টা করব যতটা সম্ভব ইন্টারেস্টিং আমি বানাতে পারি। প্রথমেই দেখো বলেছে, ইট ইজ জেনারেলি ডিসক্রাইবড ইউজিং টার্মস লাইক মার্গ সঙ্গীত অ্যান্ড শাস্ত্রীয় সঙ্গীত, ঠিক আছে? শাস্ত্রীয় কেন? কারণ আমাদের যে শাস্ত্র আছে, সেই সেক্রেড টেক্সট, সেখান থেকেই কিন্তু এসছে, ঠিক আছে? ক্লাসিক্যাল মিউজিক তোমরা জানো যে সামবেদে যে মন্ত্রগুলো ছিল সেখানে গানের মতো করে গাওয়া হতো। মন্ত্র উচ্চারণ যেটা করা হতো তার একটা সুর থাকতো, তাল থাকতো। এছাড়া তোমরা যদি ইউটিউবে সার্চ করো যে ভেদিক চ্যান্টিং বলে, তাহলে দেখবে প্রত্যেকটা মন্ত্রের সুর, তাল, লয় সব কিছু আছে। সুর মানে বুঝতে পারছো, একটা টিউন, বাট আর তাল হচ্ছে এই যে রিদম, লয় হচ্ছে অ্যাকচুয়ালি রিদম, ঠিক আছে? তো এই জিনিসগুলো রয়েছে। এবারে কি বলছে, ওভার টাইম টু ডিস্টিংক্ট স্কুলস অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ইভলভড, মানে সময়ের সাথে সাথে দুটো স্কুল হয়েছে, দুটো ভাগে বিভক্ত হয়েছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। একটা হচ্ছে হিন্দুস্তানি মিউজিক, একটা কর্ণাটিক মিউজিক, ঠিক আছে? তার মানে বুঝতে পারছো ক্লাসিক্যাল মানে কি? ক্লাসিক্যাল মানে যেটা হচ্ছে সুদূর অতীতে শুরু হয়েছিল এবং আজ অবধি সেটা রয়েছে, ঠিক আছে? আজ অবধি কিন্তু সেটা ইনট্যাক্ট রয়েছে, ফিনিশড হয়ে যায়নি। তাহলে ওটা কিন্তু এক্সটিংক্ট হয়ে যেত, কিন্তু এক্সটিংক্ট হয়নি, অনেক আগে শুরু হয়েছিল এবং এখনো চলে আসছে। হিন্দুস্তানি মিউজিকের যে স্কুলটা, সেটা কি? সেটা হচ্ছে নর্দার্ন ইন্ডিয়াতে বেশি দেখা যায়, উত্তর ভারতীয়। আর কর্ণাটিক মিউজিক হচ্ছে দক্ষিণ ভারতীয়, নাম থেকেই বুঝতে পারছো। এবারে আর এছাড়া কিছু কিছু স্টেট আছে, যেমন ধরো মধ্যপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র, এই জায়গাগুলোতে কিন্তু এই হিন্দুস্তানি আর কর্ণাটিকের মেলবন্ধন দেখতে পাওয়া যায়, ঠিক আছে? মানে কিছু নিজেদের স্টাইল আছে গান করার, বা ওখানে যারা গান করেন, শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন, তারা হিন্দুস্তানিও পারেন, কর্ণাটিকও পারেন, এইরকম। আচ্ছা, এরপরে দেখো সপ্তক বলতে আমরা যেরকম সা রে গা মা পা ধা নি, তারপরে আবার সা আসে, তো এই সা থেকে সা, এটা হচ্ছে সপ্তক, ঠিক আছে? তো এরকম তিনটে সপ্তক আছে, একটা হচ্ছে মধ্য সপ্তক, একটা মন্দ্র সপ্তক, একটা তার সপ্তক। তো দেখো, মধ্য সপ্তকটা হচ্ছে যেখানে মেইনলি গান করে, মাঝামাঝি যেটা, যে অক্টেভে গান করে। মন্দ্র সপ্তক হচ্ছে তার থেকে নিচের স্বরগুলো, ঠিক আছে? মানে যেটাকে চলতি ভাষায় আমরা বলি খাদের গলা, খাদে। আর তার সপ্তক হচ্ছে যেটা আর কি উঁচু গলা, ঠিক আছে? এইটাই। আর কি রয়েছে? স্বরা বা স্বরা, মানে স্বর, ঠিক আছে? 12খানা স্বর আছে, নোট। তো 12টা টোটাল নোট আছে। সেটার ভাগ দেখো কি কি, শুদ্ধ স্বর বা ন্যাচারাল যে নোট, সেটা আছে 7টা। সা রে গা মা পা ধা নি, ঠিক আছে? সরি, সা রে গা মা পা ধা নি, হ্যাঁ, 7টা রয়েছে, ওকে? এছাড়া কি আছে? বিকৃত স্বরও কিছু আছে, বিকৃত, শুদ্ধ আর বিকৃত। এবার বিকৃত স্বর রয়েছে টোটাল 5টা, তার মধ্যে 4টেকে বলা হয় কোমল স্বর, আর একটাকে বলা হয় তীব্র স্বর। তীব্র স্বর কোনটা? সেটা হচ্ছে, তাকে বলা হয় তীব্র মা। সা রে গা মা, একটা মা আছে শুদ্ধ, একটা মা আছে তীব্র, ঠিক আছে? আর কি? আর দেখো কোমল স্বর রয়েছে, 4টে।
সেটা হচ্ছে কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি। ঠিক আছে, রে গা ধা নি কোমল, আর হচ্ছে মাটা হচ্ছে তীব্র। এইটুকু জেনে রাখবে তোমরা। মেনলি টোটাল কতগুলো স্বর আছে, শুদ্ধ স্বর কটা আছে, বিকৃত স্বর কটা আছে, এগুলো এরমভাবে জেনে রাখলেই হবে। ঠিক আছে, এবার দেখো হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক আর কর্ণাটিক ক্লাসিক্যাল মিউজিকের ব্যাপারে আমরা কিছু থিওরি পড়ব, আর তারপরে আমরা কি করব হচ্ছে কয়েকজন সিঙ্গারের নাম পড়ব। ঠিক আছে, প্র্যাকটিশনার, তাদের নাম পড়ব। তো এখানে যে থিওরি রয়েছে তার মধ্যে থেকে যেমন এইখানে রয়েছে কবে শুরু হলো, তারপরে কি কি ধরনের ক্লাসিক্যাল মিউজিক বা ক্লাসিক্যাল সিঙ্গিং দেখতে পাওয়া যায়, ঘরানা সিস্টেম কি, কোন ঘরানাকে প্রপোনেন্ট, এই জিনিসগুলো দেখব। ঠিক আছে, তো এইখানে শুরু করছি। হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক বলছে দেখো ভারতমুনির নাট্যশাস্ত্র, ভারতমুনির নাট্যশাস্ত্র থেকে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক এসেছে, সেটা প্রাচীনকালের একদম। তারপরে 14th সেঞ্চুরি, ঠিক আছে, এই সময়তে ওটা ডাইভার্জ করেছে, দুই ভাগে ভাগ হয়েছে। হিন্দুস্তানি ব্রাঞ্চের যেটা আছে, ঠিক আছে, এখানে এখানে একটা কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, এটা মুখস্থ করতে হবে না। ঠিক আছে, আর তারপরে রয়েছে কি হিন্দুস্তানি মিউজিকের 10 রকমের স্টাইল আছে। ঠিক আছে, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের 10 রকমের স্টাইল আছে। এই স্টাইলগুলো কি কি দেখো, ধ্রুপদ, ধামার, হরি, খেয়াল, টপ্পা, চতুরঙ্গ, রাগসাগর, তারানা, সরগম, ঠুমরি। ঠিক আছে, এইগুলো, এই নামগুলো একটু মুখস্থ করতে হবে না, একটু জাস্ট মনে রাখার চেষ্টা করবে যে এই এই জিনিসগুলো হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের টাইপ। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো এই প্রত্যেকটার ব্যাপারে একটু একটু করে আমরা জানবো। ধ্রুপদ, ধ্রুপদ, ধ্রুপদ কি এসছে, ধ্রুব কথাটা থেকে এসছে, ধ্রুব। ঠিক আছে, মানে যেটা ফিক্সড। আর পদা মিনস ওয়ার্ডস বা সংস, ওই যে পদা বলি, ঠিক আছে, সেইটা তো ধ্রুপদ বলা হয়। ঠিক আছে, মানে এটা কি রেন্ডারিং অফ ভার্সেস ইনটু মিউজিক, মানে কিছু ধ্রুবক আছে, মানে একদম সিক্রেট কিছু ওয়ার্ডস বা সংস আছে, সেইগুলোকে আমরা সুরের মধ্যে দিয়ে বলছি। ঠিক আছে, এবার ধ্রুপদ হচ্ছে ওল্ডেস্ট। ধ্রুপদের যে কথাগুলো, গানের যে বোল, সেটা সংস্কৃততে বেশিরভাগ সময় হয়। এবার দেখো ডিভোশনাল হয়, যে কোনো ক্লাসিক্যাল মিউজিক তার অনেক রকম রস থাকে, কিন্তু মেনলি যেটা থাকে সেটা হচ্ছে ডিভোশন, ভক্তি। ঠিক আছে, কারণ বুঝতে পারলে গান যেটা হয়েছিল সেটা তো বেদ থেকে এসছে, তো সেখানে আমাদের ক্ষেত্রে অন্তত বেদ থেকে এসছে, এবং বেদ হচ্ছে উপাসনার জন্য ওখানে মন্ত্র থাকতো, সেই জন্যই ডিভোশনাল এসেন্সটা কিন্তু থাকে। ঠিক আছে, কোনো রোম্যান্টিক পরবর্তীকালে দেখবে যখন তোমরা ঠুমরি, হরি এই জিনিসগুলো যখন পড়াবো, তখন দেখবে সেখানে কিন্তু ভগবানের প্রতি ভালোবাসা, যে ডিভোশন, সেখান থেকে এমনি রোম্যান্স, ইরোটিকা এইগুলো এসছে, কিন্তু সেই ক্ষেত্রেও সবসময় ওই রাধা কৃষ্ণর প্রেম বা শিব দুর্গার যে মহাদেব পার্বতীর প্রেম, এই প্যারালালে চলে যায়, মানে ওই ভক্তির ব্যাপারটা থাকে। এবার দেখো কি ধ্রুপদ রিচড ইজ, এই গানটা কিন্তু ইম্পর্টেন্ট। আকবরের সময়ে ধ্রুপদের সবচেয়ে বেশি উন্নতি হয়েছিল। সেই সময় স্বামী হরিদাস, বাবা গোপাল দাস, তানসেন, বেজু বাবরা এনারা ছিলেন, এনারা ধ্রুপদ পারফর্ম করতেন এবং ডেভেলপ করেছিলেন। তো দেখো এই যে বেজু বাবরা নিয়ে কিন্তু একটা সিনেমাও হবে, সঞ্জয় লীলা বানসালি করবে। ঠিক আছে, সেই জন্য এই নামটা মনে রাখবে। তারপর কি, ইট ওয়াজ অ্যাডাপ্টেড ফর কোর্ট পারফরমেন্স ডিউরিং দ্য রেইন অফ রাজা মান সিং তোমর অফ গোয়ালিয়র। ঠিক আছে, পরবর্তীকালে দেখবে এই যে এইখানকার রাজারা যেহেতু এত
পেট্রোনাইজ করতো, তাই জন্য গোয়ালিয়র ঘরানা আমরা আলাদা করে পড়বো। তারপর দেখো কি বলছে, ধ্রুপদ ইনক্লুডস ইউজ অফ সংস্কৃত সিলেবালস অ্যান্ড ইজ অফ টেম্পল অরিজিন, মানে টেম্পলে গাওয়া হতো, ঠিক আছে, টেম্পলে গাওয়া হতো। আমাদের যে টেম্পল সেখানে পুজোও যেমন হতো, টেম্পলে কিন্তু না নৃত্য যে ক্লাসিক্যাল ডান্স ফর্মগুলো সেগুলোও টেম্পলে ডেভেলপ করেছে, মিউজিকও টেম্পলে ডেভেলপ করেছে। তারপরে বিভিন্ন ধরনের খাবার ঠাকুরকে ভোগ দেয়া হতো, তাই আমাদের যে কালিনারি লেগেসি সেটাও টেম্পলে অ্যারাউন্ডে ডেভেলপ করেছিল, ঠিক আছে। এবার দেখো ধ্রুপদ কম্পোজিশন ইউজুয়ালি হ্যাভ 4 to 5 স্ট্যান্ডার্স, দরকার নেই। এইটা দেখবে তানপুরা আর পাখওয়াজ ব্যবহার করা হয়, মানে যে গাইছে তার সাথে সঙ্গতের জন্য তানপুরা আর পাখওয়াজ ব্যবহার করা হয়। আর দেখো 4 রকমের, যেহেতু এটা হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের অন্তর্গত, এবার হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক পুরো নর্থ ইন্ডিয়াতে স্প্রেড করে রয়েছে, সেজন্য কি অঞ্চল বিশেষে এরও অনেক ভাগ হয়ে গিয়েছে। দেখো ডাগার বাণী, খান্ডার বাণী, নহর আর গহর, ঠিক আছে। এরপর আসছে ঘরানা, এগুলো হচ্ছে বাণী, বাণী মানে যেটা বলছে বোলগুলো, তার উপরে ধ্রুপদকে এই ভাগে ভাগ করা হয়। এবার তোমাদের এখান থেকে কি কোয়েশ্চেন আসতে পারে যে ডাগার বাণী ইজ রিলেটেড টু বলে 4টে ধরো অপশন দিয়ে দিল ডাগার বাণী, এবার ওখানে থাকবে ধ্রুপদ, তারপরে থাকলো পেন্টিং, তারপরে থাকলো আর্কিটেকচার, এইভাবে থাকলো। তো ওখানে হচ্ছে মিউজিক বা ধ্রুপদ বা ক্লাসিক্যাল মিউজিক যেটা থাকবে এইরকম আসতে পারে। এরপরে দেখো ঘরানা সিস্টেম আছে, ঘরানা মানে কিন্তু অনেক কিছু। ঘরানাকে তুমি, ঘরানা লিটারাল মিনিং হচ্ছে হাউস হোল্ড, ঠিক আছে, গৃহা, গৃহ থেকে ঘর, ঘর থেকে ঘরানা, এবার তার মানে কি হাউস হোল্ড। এবার কি হচ্ছে, এটাকে তুমি ক্ল্যান বলতে পারো, এটাকে তুমি কুল হিসাবে বলতে পারো, আবার এটাকে তুমি ফ্যামিলি হিসাবে বলতে পারো, ঠিক আছে, এটাকে তুমি আবার লেগেসি বলতে পারো, অনেক কিছু। ঘরানা সিস্টেম আমাদের ইন্ডিয়ান আর্টের ক্ষেত্রে যখন ব্যবহার করা হয়, সেটা ডান্স হতে পারে, মিউজিক হতে পারে, সিঙ্গিং হতে পারে, সেখানে কিন্তু ঘরানা বলতে অনেক কিছু, সেটা একটা ঘর থেকে বা একটা স্কুল থেকে, মানে স্কুল মানে কি গুরুকুল থেকে একেবারে লাইফস্টাইল মতাদর্শ সব কিছুকে দর্শায়। তো এই যে ডাগারি ঘরানা, এটা কি, এটা হচ্ছে ডাগার ফ্যামিলি, ডাগার ফ্যামিলি। তাহলে যদি বলে ডাগার ফ্যামিলি ইজ রিলেটেড টু ধ্রুপদ সিঙ্গিং বা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, ঠিক আছে। এবার কি করছে ডাগার, কি ডাগাররা হচ্ছে জেনারেলি মুসলিম, কিন্তু ওরা যখন এই ধ্রুপদ গান গায় ওরা হিন্দু গডস অ্যান্ড গডেসেস তাদেরই প্রেজ করে, তাদের কাছে তাদেরই নামগান করে, ঠিক আছে। এবার এই ডাগার ফ্যামিলি, দেখো ডাগার ফ্যামিলি থেকে তো শুরু হলো, এবার এদের একটা জেনারেশন প্রমিনেন্ট খুব ফেমাস হয়েছে, যে সে হচ্ছে গুন্দেচা ব্রাদার্স। তাহলে যদি বলে গুন্দেচা ব্রাদার্স আর রিলেটেড টু দেন ধ্রুপদ সিংহ, ঠিক আছে। তারপরে রয়েছে দ্বারভাঙা ঘরানা, দ্বারভাঙা, এটা কি বলছে, এরা খান্ডার বাণীতে গান করে এবং গহর বাণীতেও গান করে, 2 রকমের বাণীতে তারা গান করে, কিন্তু এইগুলো এত মনে রাখতে হবে না। তোমরা কি করবে, এই এক্সপোনেন্টসের নামগুলো মনে রাখবে। এই দ্বারভাঙা ঘরানার এক্সপোনেন্টস কারা, মালিক ফ্যামিলি, রাম চতুর মালিক, প্রেম কুমার মালিক, সিয়ারাম তিওয়ারি, এনাদের নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। এবং এনাদের নাম কিন্তু তুমি একদিন সারাদিন বসে মুখস্থ করলে এবং ভাবলে যে পরীক্ষার দিন গিয়ে আমি টিক দিয়ে দেবো, সেটা কিন্তু হবে না। তোমরা প্রতি সপ্তাহে বা 2-3 দিন অন্তর অন্তর একবার বরং এই পিডিএফটা খুলে একটু নামগুলো রিভিশন করে নেবে। 10 মিনিট টাইম লাগবে তোমাদের এই পুরো পিডিএফটায় এই নামগুলো দেখতে, সেটা বেশি ফ্রুটফুল হবে রাদার দেন একদিনে বসে পুরোটা পড়ে তারপর আর এটাকে টাচ করলাম না। তারপর আসছে বেটিয়া ঘরানা। বেটিয়া ঘরানার লোকজন নহর আর খান্দার বাণী এই স্টাইলে পারফর্ম করে। এবার তোমরা কি দেখবে, তোমরা দেখবে এক্সপোনেন্টস ইন্দ্র কিশোর মিশ্রা,
ঠিক আছে, এবং মিশ্রা ফ্যামিলি, এরা হচ্ছে ধ্রুপদ সিঙ্গার। এবং এই বেটিয়া ঘরানা, তোমরা বেটিয়া ঘরানা যদি ভুলেও যায় ধ্রুপদ সিঙ্গিংটা মনে রাখবে, ধ্রুপদ মিউজিক। ঠিক আছে, তারপর তালবন্দি ঘরানা। অ্যাকচুয়ালি তালবন্দি ঘরানাটা কি হয়েছে, এটা পাকিস্তানে চলে গেছে। ওকে, এরপর আসছে দেখো, আমরা যে ঘরানা পড়লাম, তাই ঘরানা সিস্টেমের ব্যাপারে একটু পড়ে নিই। ইন হিন্দুস্তানি মিউজিক, a gharana is a system of social organization linking musicians or dancers by lineage or apprenticeship। মানে কি লিনিয়েজ, মানে বুঝতে পারছো, এই যে বাবা ছেলে নাতি এইরকম ভাবে লিনিয়েজ। আর অ্যাপ্রেন্টিসশিপ মানে হচ্ছে গুরু শিষ্য পরম্পরাটা। কার কাছে কে ট্রেনিং নিচ্ছে, অ্যাপ্রেন্টিস হিসেবে আসছে। তো কি হতো আগেকার দিনে, শুধু পড়াশোনার জন্য নয়, এই যে সঙ্গীত শিক্ষা, নৃত্য শিক্ষা, নাট্য শিক্ষা, স্কাল্পটিং, সবকিছুর জন্য কি হতো, গুরুকুল থাকতো। প্রথমত তো তখনকার দিনে ফ্যামিলি ওয়াইজ জেনারেশন টু জেনারেশন একই পেশায় নিযুক্ত থাকতেন। তাই জন্য কেউ যদি একজন স্থপতি হয়, তার ছেলেও ছোটবেলা থেকে সেই শিক্ষাটা করতেন এবং সেও পরবর্তীকালে স্থপতি হিসাবেই কাজ করতেন। সেরকমভাবে যে গান গাইতো তার ছেলেও ছোটবেলা থেকে গান শিখতো বাবার কাছে, এইভাবেই সেও গায়ক হতো। ঠিক আছে, এখনো দেখবে খুবই একটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে অজয় চক্রবর্তী, পণ্ডিত অজয় চক্রবর্তী এবং তার মেয়ে কৌশিকী চক্রবর্তী, বিদুষী কৌশিকী চক্রবর্তী। এবং বিদুষী কৌশিকী চক্রবর্তীও কিন্তু এখন খুবই ফেমাস। তিনি যখন পারফর্ম করেন, তিনি কিন্তু তার ছেলেকে নিয়ে পাশে বসিয়ে পারফর্ম করেন, মানে তার ছেলেও ওইভাবে ট্রেন্ড হচ্ছে। এইভাবে হতো। অ্যাপ্রেন্টিসশিপ মানে হচ্ছে গুরু তার শিষ্যকে নাড়া বেঁধে নিত, মানে সে নিজের কাছে নিয়ে নিত। মানে একদম ছোটবেলাতেই তার ফ্যামিলি থেকে সে গুরু তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে গুরুকুলে রেখে শিক্ষা দিত, ট্রেনিং দিত। এইভাবেই কিন্তু হতো। ঠিক আছে, এখন আমরা যেমন টিউশনে যাই, মানে বাড়িতে থাকি, খাই দায় মা বাবার সাথে গান শিখে চলে আসি, নাচ শিখে চলে আসি, সেরকম হতো না। তখন গুরুর কাছে, গুরুকেই বাবা এবং গুরু মা, তাদের কাছেই থাকতে হতো। The word gharana comes from the Hindi word ghar, which is derived from Sanskrit griha, which means house. Gharana also indicates a comprehensive musicological ideology. এটা মানে কি বলছে, আমি যে মিউজিক করছি তার আদর্শ কি, আমি কি জন্য মিউজিক করছি, আমি মিউজিকটা কিভাবে করতে চাই, এটাও কিন্তু একটা আইডিওলজি। এটাও কিন্তু ঘরানা টু ঘরানা বদলে যায়। আর কি, গুরু শিষ্য পরম্পরায় ডেভেলপ করেছে। এবার দেখো কতগুলো ফেমাস ঘরানা হচ্ছে, আগ্রা ঘরানা, গোয়ালিয়র ঘরানা, ইন্দোর ঘরানা, জয়পুর, কিরানা, পাটিয়ালা, রামপুর আছে। ঠিক আছে,